বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আজকে। প্রথমত আসলে এখানে আমার এই কথার মধ্যে আসলে আমার কিছু অবজারভেশন এবং আমার ক্ষুদ্র দৃষ্টিকোণে যেটা মনে হয়েছে তাদের এখন যা করণীয়। এক নম্বর হচ্ছে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা এই প্রজন্মের আসলে বীর। তারা এক একজন স্বাধীনতার বীর, নতুন স্বাধীনতার বীর। তাদেরকে আমি স্যালুট জানাই। কিন্তু কিছু আপনার অবজারভেশনের জায়গা আমি বলি, সেটা হচ্ছে সম্প্রতি শোনা গেছে হচ্ছে তারা একটা রাজনৈতিক দল করার চেষ্টা করবেন। এইটা নিয়ে আমার অবজারভেশনের জায়গাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা ফুললি ডিজার্ভ করে তারা যদি কোনো ডিসিশন নিতে চায়। কারণ 16 বছর ধরে কোনো রাজনৈতিক দল, বিএনপি বলেন, গণ অধিকার বলেন, তারা সবাই চেষ্টা করছে, জামাত বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, বিরোধী যারা, তারা সবাই চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু কোনো সফল মানে জনতার ইনভলভমেন্টে কোনো সফল আন্দোলন করতে পারে নাই, যেটা এনারা করতে পারেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যদি এই মুহূর্তে রাজনৈতিক দল করা হয় এই দলটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তাহলে আমার দৃষ্টিকোণে মনে হয়েছে কয়েকটা সমস্যার সম্মুখীন হবে তারা। প্রথমত, এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে এখানে তো আসলে এই সাধারণ ছাত্রদের সাথে আপামর জনতা, রাজনৈতিক দলের লোকরা সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। সো এই সংখ্যা কমে যাবে। এবং যেহেতু আসিফ এবং নাহিদ এই উপদেষ্টা পরিষদের বা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয়েছে, তাহলে যেটা দেখা যাবে যে যারা অন্য রাজনৈতিক দল আছে তারা সব মানুষের একটা পারসেপশন দাঁড় হয়ে যাবে যে আওয়ামী লীগ এতদিন যেভাবে সরকার বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে রাখছিল বা সুবিধা নিছিল, যেহেতু তাদের দুজন প্রতিনিধি এই সরকারে আছে, এই দুই প্রতিনিধি দ্বারা এই দলটা সরাসরিভাবে পৃষ্ঠপোষকতা পাবে। তো তারা যৌক্তিকভাবে যে যে স্টেপে সফলতা পাবে সেটাকে মানুষ বাঁকা চোখে দেখবে। যেমন ধরেন তারা নিবন্ধন পেয়ে গেল, তারা খুব যে কাজই করবে, আমার কাছে মনে হয়েছে সেই কাজটা মানুষের কথা বলার জায়গা তৈরি করে দেবে যে তারা তাদের প্রতিনিধি যেহেতু মন্ত্রী পরিষদে, উপদেষ্টা পরিষদে আছে, তো তারা একটা সরাসরি এখানে হয়তো অ্যাডভান্টেজ পাচ্ছে। 2 নম্বর হচ্ছে তারা সবাই এখন ছাত্র বা পড়াশোনা করতেছে। রাজনীতি করা, ছাত্র আন্দোলন করার মধ্যে পার্থক্য আছে। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, রাশেদ, হাসান আল মামুন, ফারুক, এনারা যখন 2018 কোটা আন্দোলন করে সফল হয়, তারাও কিন্তু তাদের এই সফলতার জন্য তাদেরও মানুষ এভাবে গ্রহণ করে এবং তারা কিন্তু রাজনৈতিক একটা দল গঠন করে। এবং এই রাজনৈতিক দলটা 2 বছর খুব সাড়া পায় মানুষের মধ্যে। 2 বছর পরেই কিন্তু এই দলের মধ্যে একটা ভাঙনের তৈরি হয়। দলটা পরে মানুষের সেই ভালোবাসা, আবেগের জায়গা, মানে সেই যে একটা অন্ধের মতো তাদের দিকে এটা কমে যায়। এটা খুবই নর্মাল, ন্যাচারাল, কারণ তারা তখন একটা পলিটিক্যাল দল হয়ে উঠছে। এরপরে গণ অধিকার পরিষদের স্ট্রাগলটা শুরু হয় এবং আজকে যে গণ অধিকার পরিষদ এবং তারা যেভাবে মানুষের গ্রহণযোগ্যতা পাচ্ছে দিন বাই দিন, এটা তারা কিন্তু রাজনৈতিক দল হিসেবে এখন প্রতিষ্ঠিত হচ্ছে। এখন সেই 2018 কোটা আন্দোলন করে যে গণ অধিকার পরিষদ প্রতি মানুষের যে টান ছিল সেটার পাশাপাশি কিন্তু এখন রাজনৈতিক দল হিসেবে তাদের অ্যাক্টিভিটিস, তাদের ভূমিকা, এইটা প্রকাশ পাচ্ছে। সো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা যদি এখন রাজনৈতিক দল করে এই মুহূর্তেই, তাহলে ঠিক হয়তো বছরখানেক এরকম মানুষের একটা আবেগ কাজ করবে, কিন্তু দিন শেষে তারা হোঁচট খাবে। গণ অধিকার পরিষদের মতোই বা ইচ্ছে বেশিও খেতে পারে। তখন যেটা হবে তাদের জন্য আসলে কঠিন হয়ে যাবে সময়গুলো। তাহলে এখন আমার পরামর্শ কি? পার্সোনালি আমি মনে করি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন এদের এক্সিস্টেন্সটা থাকা উচিত এবং তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এমনভাবে কথা বলতে হবে যারা খুবই সিলেক্টিভ ওয়েতে সারা বাংলাদেশে এদের একটা অথরাইজেশন দেবে, আইনি অথরাইজেশন, যে তারা সব কিছুর অডিট করতে পারবে। ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা চাপে রাখতে পারবে। তারা এই অন্তর্বর্তী সরকারকে তারা প্রেশার ক্রিয়েট করবে দেশকে সংস্কার করার জন্য। এই অথরাইজেশন তাদেরকে যদি দেওয়া হয় তাহলে কি সুবিধা হবে দেখেন। তারা হয়তো বাজার মনিটরিং করবে,
এবং সেটা খুবই সিলেক্টিভ। আমি আবারও বলতেছি যে এই যে ভুইফোড়ের মতো যে সমন্বয় গজাচ্ছে এগুলো অমিট করতে হবে, বাদ দিতে হবে। আবার এই সমন্বয়কদের একেবারে ভ্যানিশ করে দিলে সেটাও ভালো হবে না। এই প্রেশার ক্রিয়েট করার জন্য এদেরকে থাকতে হবে। এখন তাহলে কি হলো দাঁড়ালো, এরা ধরেন এখন এই বাজার মনিটরিং করতেছে, এই সরকার থেকে তারা হয়তো অত ধরেন আদালতে করে একটা রায়ের ব্যাপার আসতেছে, সেই রায়টা আসলে সাংবিধানিক হচ্ছে কিনা, সেটা জনগণের আশা প্রত্যাশা বাইরেও নিয়ম বা আইনের বাইরে ম্যানিপুলেট হচ্ছে কিনা, এটা তাদের অথরাইজেশন থাকবে এবং সেটা নিয়ে তারা তাদের অবজারভেশন দিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটা আমলে নিয়ে তদন্ত করবে বা অ্যাকশন নেবে, এই অথরাইজেশন দিতে হবে। এছাড়া ধরেন সরকার একটা কথা বললো যে হ্যাঁ আমাদের এই পরিমাণ মজুদ আছে, এই পরিমাণ রিজার্ভ আছে, এখানে যদি তারা কোনো ভুল পায় সেটা তাদেরকে বলার অথরাইজেশন দিতে হবে এবং তাদের ইন্টারফেয়ার যে তারা করবে এই অথরাইজেশন তারা পাবে। এতে সুবিধা কী হবে, যখন তাদের এরকম একটা অথরাইজেশন হবে সারা বাংলাদেশে তাদের একটা অবস্থান তৈরি হবে, গ্রহণযোগ্যতা তৈরি হবে, তাদের প্রতি মানুষের একটা ফোকাস থাকবে। এইভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকারটা 2 বছর 3 বছর বা আমি জানি না কতদিন থাকবে, যদি থাকে এবং তারা যদি এইভাবে সরকারকে এবং দেশের বিভিন্ন অসঙ্গতিতে প্রেশার ক্রিয়েট তৈরি করে, এই 2-3 বছর পরে এই ছেলেগুলো ছাত্রত্ব থেকে পেশা জীবনেও ঢুকে যাবে। বাংলাদেশে তাদের একটা অবস্থান তৈরি হয়ে যাবে, এই পুরা এই যে গোষ্ঠীটা তৈরি হবে তাদের। তখন যদি এরা একটা রাজনৈতিক দল গঠন করে ঠিক ইলেকশনের 6 মাস আগে, তাহলে তার যে সাস্টেনেবিলিটি হবে সেইটা এখন যদি করে তার চেয়ে অনেক গুণ বেটার। ওরা তখন ধাক্কা খাওয়ার ভয় থাকবে কম। এটা একটা অবজারভেশন। আর একটা অবজারভেশন হচ্ছে, দেখেন যে কোনোভাবে এদেরকে এই ভুয়া সমন্বয়ক কন্ট্রোল করতে হবে। অন্যরা যখন বদনাম করবে সমন্বয়ক নাম দিয়ে, এর দায়ভার এদের নেওয়া যাবে না। এই জায়গায় তাদের কঠোরস্থে দমন করতে হবে এবং কোনোভাবেই তাদের আসলে এই বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কের যে কমিটি বলেন বা যা আছে এটা বিলুপ্ত করা যাবে না, এটা রাখতে হবে। এদেরকে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হবে যে আপনারা একটা অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে এই পরিষদে পাঠানো হয়েছে, আপনাদের রাষ্ট্রের সংস্কার করতে হবে, সংস্কারমূলক কাজ করতে হবে, এই চাপটা তাদের থাকতে হবে, প্রতিনিয়ত থাকতে হবে। এটা যদি দিতে পারে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন সমন্বয়ক বা এরা সফল আসবে, বাংলাদেশের জন্য সেটা খুবই অ্যাডভান্টেজ হবে।